এবং হাসান আল মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছরও আওয়ামী লীগ আসবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে। আপনি যেটা বললেন, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা একটা প্রশ্ন এখনো সরকারের তরফ থেকে ক্লিয়ার না। তো আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রিলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে, আমার কাছে মনে হচ্ছে শুনতে পারবার যে তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নাই। তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব। সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে। কনস্টিটিউশনাল কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না। যে আওয়ামী লীগকে আমার কেন আনতে হবে? যে আওয়ামী লীগ আমার বুকের উপর গুলি চালিয়েছে, 2000 নিরীহ মানুষকে হত্যা করেছে, সে আওয়ামী লীগকে নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব? ইনক্লুসিভ, এক্সক্লুসিভ যে কোনো ওয়ার্ড দ্বারা আপনি এখানে বিবেচনা করেন, আওয়ামী লীগকে অন্ততপক্ষে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া উচিত না। প্রত্যন্ত আবেগ দিয়ে হাসান যেটা বললেন, এটা প্রতিটা কথাই সঠিক, কিন্তু এট দ্য সেম টাইম দেয়ার আর ফিউ পিপল যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে অথচ ক্রাইমের সাথে যুক্ত ছিলেন না, এমনও কিন্তু ছোট হলেও এখন তাদের সাইজটা ছোট হয়ে আসলেও এমন কিছু মানুষও কিন্তু আছে। আপনার কাছে আসতে চাই, ডিসেম্বরের প্রথমার্ধের তফসিল, সেই নির্দেশনা বা সেই ঘোষণা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে এসেছে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী। আপনি কি মনে করেন তফসিল পরবর্তীতে যে সংকট সংশয় ছিল সবকিছু কি উতরে যাওয়ার সুযোগ হয়েছে কি এখন? কিছুটা তো হয়েছে। আপা যেভাবে বললেন যে অনেকে আশাবাদী হয়েছে, এই আশাবাদী যে জিনিসটা, আমি নিজেও আশাবাদী হয়েছি। কারণ আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন, একবার হচ্ছে জুনে ইলেকশন, এইরকম কথাবার্তা যখন চলছিল, এপ্রিলে ইলেকশন, তখন একটা সুনির্দিষ্ট তারিখ আমাদের খুব দরকার ছিল, সুনির্দিষ্ট চিঠি দরকার ছিল, যেটা ইলেকশন কমিশন এখন পেয়েছে এবং তার ভিত্তিতে তারা এগিয়ে যেতে পারে। ইলেকশন কমিশনার এর আগে যে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন আমরা অনেকটা তৈরি আছি। আমার মনে হচ্ছে যে ইভেন ইলেকশনটা যদি ডিসেম্বরেও দিয়ে যাওয়া যেত তাহলে আরও ভালো হতো। এই যে সংশয়, এই যে অনিশ্চয়তা, এগুলো অনেকগুলো কেটে যেত, কারণ রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করবে তারা তখন ইলেকশনমুখী হয়ে যেত। এখন যারা ইলেকশনমুখী হওয়া যাদের ভয়, তারা এখন নানা ইস্যু নিয়ে কিন্তু আবার তুলবে, এই হবে না, সেই হবে না, এটা হয়নি কেন, এটা অভিমান পর্ব, তাদের অনেকের অনেক কিছু চলবে, আক্ষেপ, অভিমান পর্ব চলবে। আপনি আজকে দেখছিলেন ইসলামী আন্দোলন, তারা বলছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে মরিয়া হয়ে উঠছে, তারা যে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এটা আইনি ভিত্তি তাদেরকে কিভাবে দেবে আমি জানি না, এবং সংস্কার কিভাবে দেবে জানি না। আবার আপনি তো দেখেছেন আমাদের জামাত ইসলামের প্রায় একই সুরেই বলছে যে আগে সংস্কার নিশ্চিত করতে হবে, তারপর জামাত ইসলামের নামটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি বললেন। তো তারাও একই কায়দায় এটা করছে। তো এই এবং যারা এনসিপি এখানে যাদের উপর আবার অনেকের প্রত্যাশা এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও যাদেরকে অনেকটা ফেভার করে, তারা ইলেকশনে যাবে, তাদের তো বোধহয় এখনো হয়নি, নিবন্ধন হয়নি, তাদেরও মান অভিমান অনেক আছে। আপনি তো দেখলেন যে একজন তো অভিমান করে বললেন যে আমি এই অনুষ্ঠানই বর্জন করে তারা প্রতিবাদ নীরব প্রতিবাদ। এই যে মানবিমান পর্বগুলো তাহলে আর থাকে না, যত তাড়াতাড়ি ইলেকশনমুখী হবে আমি মনে করি যে এগুলো চলে যাবে। ডক্টর ইউনূসের প্রতি যে মানুষের একটা, সরকারের প্রতি যে একটা কিছু মানুষের, সবাই না, কিছু মানুষের প্রীতি আছে আর কিছু মানুষের বিতৃষ্ণা চলে এসছে যে কত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে, এবং এই নির্বাচিত সরকারের জন্য মানুষ বসে আছে। এখন নির্বাচিত সরকারটা আসার পরে কি হবে সেটারও একটা অনিশ্চয়তা আছে, কিন্তু তারপরও চাই যে অন্তত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, একটা ইনক্লুসিভ সোসাইটি, যেটা ডক্টর ইউনূসের কাছে সবাই আশা করেছিল। জুলাইয়ের যে চেতনা, যে একটা ইনক্লুসিভ সোসাইটি ডক্টর ইউনূস আমাদেরকে উপহার দেবেন। জুলাইটা কেন হয়েছিল? যে ভোট হয় না, একদলীয় ভোট হয়। তো আমরা কি করেছি? আমরা চাচ্ছিলাম যে এমন একটা ইলেকশন হবে বাংলাদেশে যেটাতে সবাই অংশগ্রহণ করবে, সবার মতের অধিকার থাকবে, এই রাষ্ট্রটা সবার। সেই চেতনা থেকে উনি সরে গেলেন। উনি সরে গিয়ে প্রতিহিংসামূলক কার্যক্রমের দিকে বেশি নজর চলে গেল। তারপরে এই মব, আদার্স, এগুলো যেভাবে আসলো একের পর এক, আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি যে দেশকে এগিয়ে নেওয়ার। তো সেই প্রেক্ষিতে
এই ইলেকশনটা কতটা ইনক্লুসিভ হবে সেটা তো এখনো ক্লিয়ারই না, কারণ হচ্ছে যারা এখানে নির্বাচন করছেন বা সরকারের ডক্টর ইউনূসের সরকারেরই একটা ইয়ে হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে এই নির্বাচন থেকে বাহিরে রাখা হবে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে, এটা তো ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, এটাতে কোনো সন্দেহ নাই। আর ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, পরবর্তী পর্যায়ে এই সরকার কি ধরনের সমস্যাগুলো ফেস করবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি তারপরও বলবো যে ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে, সে যেই হোক, সে জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যায়, মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে। কারণ একটা অনির্বাচিত সরকার, আমি বলবো না, তাদেরকেও তো কেউ না কেউ বসিয়েছে, একটা সাংবিধানিকভাবে তারা এসেছে, যে একটা তাদের হাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার কিনা, সেটা মানুষ বুঝতে পারছে না। কখনো মনে হয় এটা জামাতের সরকার, কখনো মনে হয় এনসিপির সরকার। আর সারা দেশে যেভাবে চাঁদাবাজি এবং আদার্স কর্মকাণ্ড জড়িত আছে তৃণমূল পর্যায়ে, তাতে মনে হয় যে সরকারে তো বিএনপি আছে, সরকার ইলেকশনেরও আর কি দরকার। তো তাতে করে এতগুলো সন্দেহ, ইউনূস যে ইনি যে সরকার চালাচ্ছেন সেটা স্পষ্ট না। এবং আমরা চাচ্ছি যে যারই সরকার হোক, একটা স্পষ্ট সরকার থাকুক। যেমন আমি যে এখন কথা বলছি, যে আমি কাকে সমালোচনা করব, যে যত এনার্কি হচ্ছে এগুলো যেন কাকে সমালোচনা করবো, ডক্টর ইউনূসকে করবো না অন্য দলকে দায়ী করবো কাকে এমন একটা পজিশন আমরা চলে যাই। আসলে অবশ্যই ডক্টর ইউনূসকে দায়ী করতে হবে, কিন্তু যারা ঘটনার অংশীদার যারা, তারা তো আবার অন্য দলের। সো আমরা চাচ্ছি যে এমন একটা সরকার থাকুক, আমরা সরকারকে টার্গেট করতে পারবো, সরকারের বিরুদ্ধে কথা বলবো, এবং এই কাজটা হচ্ছে না কেন সরকারকে দায়ী করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা কিছুই পাচ্ছি না, এবং এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক, কারে বলে কে কি অপরাধের মধ্যে পড়ে, কাকে কোন দিন তুলে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, এই আতঙ্কের মধ্যে, অনিশ্চয়তার মধ্যেই আছে। অনেক ধন্যবাদ। আমি একটু তাহসিন রিয়াদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন সংক্রান্ত অবস্থানে কোন অবস্থানে আছে? অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, সেই লক্ষ্যে ইসি স্পষ্ট করেছে আজকে ডিসেম্বরের প্রথমার্ধেই তারা তফসিল ঘোষণা করবে। আপনাকে স্বাগত জানাচ্ছেন এই ধরনের উদ্যোগকে? ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক যারা আছেন, আমার যথেষ্ট শ্রদ্ধার আলোচকরা এখানে আজকে আছেন এবং যারা দেখছেন। দেখুন, কিছু ব্যাপার আমরা কিন্তু প্রথম দিক থেকে আমরা বলে এসেছি। বাংলাদেশের যে আলটিমেট যে প্রসেস অফ ডেমোক্রেসি, দিস ইজ দি অনলি অপশন ইজ ইলেকশন, দেয়ার ইজ নো ডাউট, এটা তো আমরা সবাই জানি। এখন দেখেন, ইলেকশনের দিকে আমাদেরকে ক্রমান্বয়ে আমাদেরকে ছুটে চলতে হবে। এটা আমি যদি খুবই জেনারেল একটা অ্যাসপেক্ট থেকে বলি, এটাই তো প্রসেস হওয়ার কথা, এটাই তো প্রসেস হওয়া উচিত। এই ইলেকশন কেন্দ্রিক কারো কিন্তু কোনো দ্বিমত কখনো ছিল না। আমরা মাঝে মাঝেই ভুল ফ্রেম করি, মাঝে মাঝে আমরা একটু এভাবে করে দেখানোর চেষ্টা করি যে এনসিপি ভার্সেস ইলেকশন, মাঝে মাঝে আমরা এটা দেখানোর চেষ্টা করি, অনেক সময় এটা দেখানোর চেষ্টা করি, যদিও এই কাউন্টার আমার দিক থেকে না দিলেও চলে, তাও বলছি যে সরকার ভার্সেস ইলেকশন। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। দেখেন, যেই জায়গাটাতে বিতর্ক, সেটা হচ্ছে যে ইলেকশন যখন হবে, সেই মোমেন্টামে বা সেই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কেমন হবে, সেটাকে ট্রান্সপারেন্ট হবে কিনা, সেখানে যেই ডিসিএসপি, যেই ওসিদের আন্ডারে ইলেকশনটা আপনার এক্সিকিউট হবে, তাদের ভূমিকাটা কেমন হবে। অ্যান্ড অ্যাজ এ হোল আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি, যে আমাদের এই যে জুলাই আগস্টের যে আমরা যে মুভমেন্টটা দেখেছি, যে গণ অভ্যুত্থানটা আমরা দেখেছি, এটার যে আলটিমেট যে গোল ছিল, সেই গোলটা ছিল হচ্ছে যে আমরা একটা সুন্দর সাম্যের একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যেখানে আসলে যে আমরা এই যে বিগত 16 বছরের যে রাজনীতি আমরা দেখেছি, এই ধরনের রাজনীতি থেকে আমরা আলটিমেটলি মুক্ত হতে পারবো। আমরা যে ধরনের অপরাজনীতি আমরা দেখেছি, সেই জায়গা থেকে আসলে আমরা স্বস্তি পাবো। আমাদের সাধারণ ছাত্র জনতা, একেবারেই আপামর যে জনতার যে পার্টিসিপেশন ছিল এই গণঅভ্যুত্থানে, এটা কিন্তু সেটাকে কেন্দ্র করেছিল। এখন থিং ইজ, আপনাকে এটা আগে বিবেচনা করতে হবে, আগে এটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে পজিশন, সেটা আসলে ফেয়ার থাকবে কিনা, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড আরেকটা পজিশন, দেখেন আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা আছেন তাদের ওই জায়গাটাতে দ্বিমত করার সুযোগ নেই। কেন নেই? দেখেন, আমরা বাংলাদেশে খুবই চমৎকার একটা প্রক্রিয়া কিছুদিন আগে কিন্তু আমরা সবাই এটার উইটনেস, লিভিং উইটনেস। বাংলাদেশে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ কখনোই যায় নাই। যেটা আমরা দেখেছি যে আপনার যে সংস্কার কমিশনের যে আলোচনা, আমরা দেখেছি সেখানে একসাথে সকল দল এক জায়গায় বসেছে, তারা বিভিন্ন বিষয়তে আলোচনা করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো নোট অফ ডিসেন্ট, আমরা সেটাও তো একটা ভালো চর্চা।
সেটা তো খারাপ কোনো চর্চা না। কারণ আপনি যদি মানে ব্যাপারটা যদি এমন হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যা বলা হবে সবাই বলবে যে হ্যাঁ লাভবাহিক খুবই ভালো, আপনি যেটা বলছেন এটা আমরা সবাই মেনে নিলাম, তাহলে তো বিউটি অফ ডেমোক্রেসিটা হারিয়ে যাবে। কাজেই বিএনপি এক কথা বলবে, সেখানে জামাত ইসলামী আরেক কথা বলবে, সেখানে এনসিপি আরেকটা কথা বলবে। এই বহুমত নিয়েই তো ডেমোক্রেসিটাকে এগিয়ে নিতে হবে আমাদের। কাজেই এই যে আমরা সংস্কার কমিশনের যে আলোচনাটা দেখেছি সেটাকে কেন্দ্র করে যে জুলাই সনদটি আসার কথা, দেখেন সেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনার এনসিপি কে মাথায় রাখার দরকার নেই, জনগণের কাছে সেই কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে। সেই কনফিডেন্সটা কি আছে বলে মনে হয়? আমি সেটার উত্তরটাই দিচ্ছি। সেই কনফিডেন্সটা আপনাকে দিতে হবে যে জুলাই সনদে যে সিদ্ধান্তগুলো পার্টিগুলো গ্রহণ করবে বা সাইন করবে, এই সত্যিকার অর্থে এই সেই সিদ্ধান্তগুলো বাস্তবিত হবে। এখন ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে ঠিক এই পয়েন্টে। আমাদের যে প্রপোজিশনটা হচ্ছে, হ্যাঁ আপনি যেটা হয়তো নিশ্চয় বলবেন যে সংস্কার তো ভাই একটা চলমান প্রক্রিয়া, এটা সারা জীবন ধরে চলবে, হুইচ ইজ ভেরি রাইট। উই ডু নট ইভেন হ্যাভ এনি ডিসএগ্রিমেন্ট রিগার্ড দিস। মানে আপনি সংস্কার সারা জীবন ধরে আপনি চালাতে পারেন, বাট আমরা যেটা বলেছি যে অ্যাটলিস্ট আপনার এই ইলেকশন, অ্যাটলিস্ট আপনার যে কনস্টিটিউশনাল জটিলতা এখনো আছে সেই জটিলতাগুলো থেকে ঊর্ধ্বে ওঠার জন্য যেই বিষয়গুলো ইলেকশনের আগে ইনশোর হওয়া দরকার, যেটাকে আমরা বলেছি লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা, সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি এটা নিয়ে আসতে পারি, এটা বিএনপির জন্য কিন্তু অকল্যাণকর হবে না, এটা অন্য কোনো পার্টির জন্যই অকল্যাণকর হবে না, বরং সামগ্রিকভাবে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থার ফাঁক করে আমরা হাসিনাকে স্বৈরাচার হইতে দেখছি, যেই রাষ্ট্র ব্যবস্থার ফাঁক করে যেই সংবিধানকে ব্যবহার করে আমরা আয়নাঘর দেখছি, আমরা র্যাব দিয়ে ক্রিমিনাল দেখছি, সেই জায়গা থেকে হয়তো আমাদের এই রাষ্ট্রটা স্বস্তিতে যাবে। এখন আপনি বলতে পারেন যে আমরা কাউকে ডাউট করতেছি, এখানে আমরা কাউকে ডাউট করতেছি না, আমরা বলতে চাইতেছি যে আমাদের কাছে যদি একটা বেটার ওয়ে থাকে, যদি সুন্দর একটা রাস্তা থাকে, সেই রাস্তায় আপনি হাঁটবেন না কেন? আমাদের অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সেই রাস্তায় হাঁটছে না, না হেঁটেই নির্বাচনের তফসিল কিংবা নির্বাচন হওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে। না, আমি ঠিক এই যে কাট পজিশনে আমরা যেতে চাই না। আমরা তো জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছি, আসা উচিত কিনা মানে স্পষ্ট সরকারের আপনি আপনার পক্ষ থেকে করতে পারেন, বাট আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখানে আরো বেশি আলোচনার দাবি আছে, এখানে আরো বেশি আলোচনা করার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যেহেতু সংস্কার কমিশনে আমরা অনেক দ্বিমত বিষয় ছিল, তো আমরা একটা জায়গায় একটা টেবিলে আমরা আসতে পারছি। আমার মনে হয় যে বিএনপি যদি একটু উদারতার পরিচয় দেয়, আদার পলিটিক্যাল পার্টিসগুলো যদি আরেকটু করে উদারতার পরিচয় দেয়, তাহলে এই সংকটগুলো আমরা নিরসন করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় যাতে অন্য কেউ ফাঁকফোকর দিয়ে ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। হাসান আর মামুন, আপনারা কি মনে করেন যে আসলে সরকার, রিয়াজ যেমনটি বলছেন যে সংস্কার, সেই সংস্কারের বাস্তবায়ন সেসবকে উপেক্ষা করেই নির্বাচনের দিকে হাঁটছে, এরকমটি মনে হচ্ছে? দেখুন, আমরা আসলে সংস্কার কমিশনে গিয়েছি এবং যে বিষয়গুলো আসলে সংস্কার কমিশনে উত্থাপিত হয়েছে, এগুলো আসলে প্রত্যেকটা জিনিসেই আপনি এটাই দুদিনে আসলে সংবিধান সংশোধন করা বা আপনি বিচার কার্য শুরু হয়েছে, হয়তো প্রত্যেকটা রায় আপনি দিতে পারবেন না, কিছু কিছু রায় হয়তো আপনার অ্যাপ্লিকেবল করতে পারবো। তো এইটা হচ্ছে আপনার একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে যদি শুধুমাত্র আপনি এটা যদি এন্ডিং করতে চান, যে সংস্কারটা আমি শুরু করেছি এটা এখানে শেষ করব, তাহলে 10 বছর সময় লেগে যাবে। যদি পুরো যে আওয়ামী লীগের যে পুরো সেট আপ, এবং আমি এইখানে একটু আলমগীর ভাইকে একটু বলতে চাই, উনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আওয়ামী লীগকে না এনে যদি আসলে নির্বাচনটা করে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, 2014 সালের নির্বাচন, 2024-এর নির্বাচন বাংলাদেশের, এটা আমরা একদম ক্লিয়ার সবাই জানি, বিএনপি, জামাত ইসলাম এবং আদার্স এরা হচ্ছে একটা বড় প্রতিপক্ষ, আওয়ামী লীগের বাহিরে এরা একটা বড় প্রতিপক্ষ। এই নির্বাচনগুলোতে যখন বিএনপিকে বাহিরে রেখে, জামাত ইসলামকে বাহিরে রেখে, গণ অধিকারকে বাহিরে রেখে যখন আওয়ামী লীগ এককভাবে একতরফা নির্বাচন করেছে, তখন কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এই ওয়ার্ডটি কিন্তু আমরা কোনো সুশীলের মুখ থেকে শুনি নাই। তাহলে এই আমি যদি বলি যে আওয়ামী লীগকে আমার কেন আনতে হবে, যে আওয়ামী লীগ আমার বুকের উপর গুলি চালিয়েছে, 2000 নিরীহ মানুষকে হত্যা করেছে, সে আওয়ামী লীগকে নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব? আমি জার্মানির নাৎসি বাহিনী যেরকম ভাবে চিরতরে ব্যানিশ হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আওয়ামী লীগকেও এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আজকে এই যে দেশে পুলিশের কন্ট্রোল নাই, কেন কন্ট্রোল নাই? পলিটিক্যাল পার্টির যে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা তারা জনগণের উপর অ্যাপ্লাই করেছে আওয়ামী লীগ 17 বছর, সেই যে আপনার প্রভাবটা সেটা কিন্তু জনগণের উপর এখনো বিরাজমান।
আওয়ামী লীগ যা করেছে, পুলিশ যা করেছে, এটা কিন্তু বিরাজমান। দেশ যে স্টেবল হচ্ছে না, এটা কিন্তু এই যে দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ যেভাবে শাসন করে গেছে, এটার প্রভাব কিন্তু রয়ে গেছে। সুতরাং আমি এখানে বলবো ইনক্লুসিভ, এক্সক্লুসিভ যে কোনো ওয়ার্ড দ্বারাই আপনি এখানে বিবেচনা করেন, আওয়ামী লীগকে অন্ততপক্ষে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া উচিত না। আরেকটি কথা বলি, আগামী 30 থেকে 40 বছর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আপনি এবার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে 24-এ। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমরা 8 মাস আন্দোলন করে যে শেখ হাসিনা সংসদে একমাত্র প্রথম শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সে ভাষণ দিয়ে বলতে বাধ্য হয়েছে যে সরকারি চাকরি তার কোনো কোটায় থাকবে না, এবং সে পরিকল্পিতভাবে সেটা হাইকোর্টের মাধ্যমে আবার যখন কোটা ফিরিয়ে আনার চেষ্টা করলো 24-এ, সেই 18 সালের পরিপত্র পুনর্বহাল এর দাবিতে আবু সাইদ প্রথম জীবন দিয়েছে। আবু সাইদ কিন্তু গণ অভ্যুত্থানে জীবন দেয় নাই, এই গণ অভ্যুত্থানের জন্য জীবন দেয় নাই। আবু সাইদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের জন্য কিংবা 18 সালের যে পরিপত্র ছিল সেটি পুনর্বহালের জন্য প্রথম শহীদ হয়েছে, এবং এই আবু সাইদের শহীদের ফলেই কিন্তু পরবর্তী সময়ে সরকার পতন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি বলবো, আওয়ামী লীগের যে অপকর্ম, আপনি একটা ওয়ার্ডে যাবেন, গ্রামের একজন একটা ওয়ার্ডে, সেইখানে যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল, যারা পদে ছিল, এদের দ্বারা প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, সালিশ বিচার থেকে শুরু করে এরা প্রত্যেকটা মানুষ ক্রাইমের সাথে জড়িত। এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায়। আপনার অবস্থান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া না শুধুমাত্র, এবং রাজনীতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে বেনিশ করে দেওয়া। এটা মাহমুদা হাবিবা, আপনিও কি হাসানুল মামুনের সঙ্গে এক অবস্থানে আছেন কিনা? আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না, সেই প্রশ্নটা ওঠা ঠিক নয়, এরকমটি কি মনে হয়? এখানে এই প্রশ্নটা কমপ্লেক্স, এটা খুব কমপ্লেক্স কোশ্চেন। এটা এইভাবে যে জাস্ট একটা অ্যান্সার দেওয়া, এটা কিন্তু এত সহজ না। প্রত্যন্ত আবেগ দিয়ে হাসান যেটা বললেন, এটা প্রতিটা কথাই সঠিক, কিন্তু এট দ্য সেম টাইম দেয়ার আর ফিউ পিপল যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে অথচ ক্রাইমের সাথে যুক্ত ছিলেন না, এমনও কিন্তু ছোট হলেও, এখন তাদের সাইজটা ছোট হয়ে আসলেও এমন কিছু মানুষও কিন্তু আছেন যারা ওই গণঅভ্যুত্থানে, তারাও কিন্তু তাদের সন্তানদের, মানে এই সন্তানদের হত্যাকাণ্ড, বহু মানুষকে দেখে যাদেরকে আমি চিনেছি, জানি যে তারা নৌকাতে ভোট দেওয়া লোক, ভোট হতো না তো কিন্তু হলে পেত ভোট, সেই লোকগুলোও কিন্তু নেমে এসেছিল এই মানে এই জালিম সরকারের বিরুদ্ধে। তাহলে এখন কথাটা হচ্ছে এইটা, যে যেই ব্যাপক পরিমাণ একটা রাজনৈতিক দল কতখানি রাজনীতিকে অ্যাবিউজ করতে পারে, এটা আওয়ামী লীগ করে দেখিয়েছে। রাজনীতিকরণের যে মহোৎসব কিংবা যে ভয়ঙ্কর খেলা তারা খেলেছে, যেটা আমার সম্মানিত পূর্ববর্তী আলোচক বললেন যে সে 14 করেছে, সে 18 করেছে, সে 24 করেছে বলেই কিন্তু তাকে যেতে হয়েছে। একটা মিনিমামও যদি কানেকশন থাকতো, একটা মিনিমাম যদি ভোটের একটা সিস্টেম থাকতো, স্রেফ একটা নির্বাচন ব্যবস্থাকে জিরো করে দেওয়ার ফলে আওয়ামী লীগ তাকে নিজেকে জিরো করে দিয়েছে, কারণ তার অনলি কানেকশন যেটা, সেটা সে মানে নিজেই কেটে দিয়েছে। ফলে কি হয়েছে, তারা হয়ে উঠেছে একটা ভয়ঙ্কর রকম অপরাধী চক্র। কি অপরাধী চক্র? যাদের কাছে জীবনের কোনো মূল্য নাই, দেশের স্বাধীনতা বলুন, দেশের সম্পদ বলুন, মানে জনগণকে মানুষের যে কোনো অধিকার আছে, মানবাধিকার বা মানবিক মর্যাদা, এই বোধটা চলে গিয়েছিল, কারণ কানেক্টেড তো নয়। এখন এই যে ক্রাইমটা তাদের হাত দিয়ে হলো, এটার কিন্তু পানিশমেন্ট হতে হবে না? পানিশমেন্ট ইজ আ মাস্ট। পানিশমেন্টটা কি? পানিশমেন্ট হচ্ছে, আমার নিজের মনে হয় যে নির্বাচনে আসলে আপনি তো কোনো না কোনোভাবে তাদেরকে লেজিটিমেসি দিয়ে দিলেন, এইটার আমি আসলে পক্ষে নই। কিন্তু আরেকটা কথা আপনাকে বলি, কোনো রকম রাজনৈতিক মূল্যবোধকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, ওটা কখনো নির্বাহী আদেশে হবে না, ওটা কখনো নিষিদ্ধ করে দেওয়া হবে না। রাজনৈতিক মূল্যবোধকে রাজনৈতিক মূল্যবোধ দিয়েই যুদ্ধ করতে হবে। যে আমি উদাহরণ হিসেবে আপনার সাথে আলাপ করতে পারি, বহু রাজনৈতিক দল, এক সময় নাম করা দল, মুসলিম লীগ থেকে অন্যান্য দল নিশ্চিহ্ন হয়ে গেছেন। তারা কি ক্রাইম করে নিশ্চিহ্ন হয়েছেন? তাদের জন্য কি নির্বাহী আদেশের প্রয়োজন হয়েছে? না, দলগুলো ইররেলেভেন্ট হয়ে গেছেন। মূল্যবোধ, যে তাদের যে রাজনৈতিক মূল্যবোধ, সেটা সমুন্নত থাকে
থাকার মতো সিচুয়েশন থাকেনি। আমাদেরকে কাজ করতে হবে ওই জায়গাটায়। একটা আওয়ামী বা ভাবধারার যারা সমর্থক বা সেই চিন্তা ভাবনার যারা মানুষ, তাদের কিছু কোর পয়েন্ট আছে এবং তাদের সাথে এই কানেক্ট না করলে এরাও তো আপনারই জনগণ। আমি সেই অংশের কথা বলছি, আবারও বলছি, যারা কোনোভাবেই কোনো ধরনের অন্যায় বা অপরাধের সাথে সংযুক্ত ছিলেন না। আপনাকে তো কোনো না কোনোভাবে রিকনসিলিয়েশন আসতেই হবে, কিন্তু শাস্তিও তো পেতে হবে। শাস্তি পাওয়াটা মাস্ট। এখানে একটা সুযোগ আছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার। আমি এটা বহু আগে আমরা ফেব্রুয়ারি মাসে এই কথাটা আলাপ করেছিলাম, এবং সেইভাবে না হয়ে নির্বাহী আদেশটা কি জানেন, একটা খুব খেলো এবং একটা খুব আমি কি বলবো ক্ষণস্থায়ী একটা বিষয়। নির্বাহী আদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি আইনগতভাবে এই দলটিকে নিষিদ্ধ করতেন, তারা আবার পাল্টা যুদ্ধ করে আসতো, আইনি লড়াই তারা ফিরতো মাঠে, সেটা অনেক বেটার হতো। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনায় যাওয়ার কিছু নাই, কিন্তু বিষয় হচ্ছে যে রাজনৈতিক কোনো মতাদর্শকে আমি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। এখানে আরো ভীতির কারণ আপনাকে বলি। আরেকটা যেটা আমি সবচেয়ে ভয় পাই সেটা হচ্ছে যে আমি 5ই আগস্টের পরে বা 36শে জুলাইয়ের পর থেকে আমার বহু আওয়ামী মনোভাবাপন্ন মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি অসংখ্য মানুষের ফেসবুক পোস্ট দেখি, তাদের বক্তব্য শুনি, এদের কোনো রিমোর্স নাই। এবং এদের মধ্যে সবচেয়ে বড় যেটা ভীতির সঞ্চার করে, তারা জাস্টিফাই করে, তারা টোটাল এই গণ অভ্যুত্থান, যেটা একেবারে সব অর্থে সাধারণ লোকের অভ্যুত্থান ছিল, সেখানে তারা বিদেশি ষড়যন্ত্র খুঁজে পায়, সেখানে তারা নানা ধরনের জঙ্গি খুঁজে পায়। অদ্ভুত এক ধরনের মানসিকভাবে বিকল হয়ে গেছে মনে হয় আমার, যে সত্যি কথা কি, যে একটা এক ধরনের মানসিক অসুস্থতা আমি তাদের মধ্যে দেখি। এই জিনিসটাকে, এদেরকে কিভাবে আপনি সুযোগ আবার দেবেন, যেখানে যারা মনে করেন যে তারা কোনো রং করেননি, এই জায়গাটায় দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে তো আপনাকে ভাবতে হবে যে আপনি কাদেরকে পুনর্বাসন করার কথা ভাবছেন, খুনিদের কিনা। এখানে আরেকটা বিষয় যেটা একটু অন্য আলোচকের কাছে যেতে হবে। আনিস আলমগীর, আপনার কাছে আসছে। হাসানুল মামুন কি বলেছেন সেটা আপনি শুনেছেন। আপনি এর আগের আলোচনায় একটি প্রশ্ন রেখেছিলেন কিংবা একটি মন্তব্য করেছেন, ব্যাপারটি এরকম যে পরবর্তী সরকারকে এক ধরনের কনসিকুয়েন্স ভোগ করতে হবে যদি আমি সেই জায়গায় আসছি। হাসানুল মামুন যেটা বলেছে, একটা রাজনীতিবিদ হিসেবে ওনারা চিন্তা, উনি বলতেই পারেন, এটাতে কারো বাধা দেওয়ার কিছু নেই। এবং আমারও কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগের পক্ষে এখানে কথা বলার জন্য। আওয়ামী লীগের কেউ থাকলে হয়তো বলতে পারতো, না না না, আমাদেরকে কিভাবে তুমি এই ইতিহাস থেকে মুছে দেবে, দল থেকে মুছে দেবে। এবং হাসানুল মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছরও আওয়ামী লীগ আসবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসার মতো পরিস্থিতিতে আছে। আবার যেটা বললেন, আওয়ামী লীগের অগণিত আছে, ভক্ত বা সমর্থক রয়ে গেছে, যারা নিষ্পাপ। অনেকে, সবাই তো দল করে নাই, সবাই দলের জন্য লুটপাট করে বিদেশে পালাই যায় না, এই দেশে আছে। নাৎসি বাহিনীকে যেভাবে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, এখানে নাৎসি নেই যে আপনি নিঃশেষ করে দেবেন এবং বঙ্গোপসাগরে ফেলে দেবেন। তারা এই দেশে আছে, তারা আমার ভাই, ওনারও বন্ধু বান্ধব সবাই আছে এখানে। তো এদেরকে বাদ দিয়ে আমাদের আসলে ইনক্লুসিভ সোসাইটি আমরা চিন্তা করতে পারি না। ইলেকশন যে একটা ডিক্লেয়ার করেছে, এটাতে একটা সবাই আনন্দিত, কিন্তু সংশয়ের দুইটা জিনিস। একটা হচ্ছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা একটা প্রশ্ন এখনো সরকারের তরফ থেকে ক্লিয়ার না, এটা ডিক্লেয়ার করতে হবে। আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা যদি উন্নতি না হয় তাহলে এটা সম্ভব নয়। এবং আওয়ামী লীগ কেন এখানে রিলেভেন্ট সেটা বুঝতে হলে আজকেও বুঝতে হবে যে আজকে আপনি ইয়েতে যান, এই যে টিএসসিতে যান, যেখানে ইয়েদেরকে দিয়ে 71-এর যুদ্ধাপরাধীদের ছবি ঝুলিয়ে ইয়ে করছে, সেই জায়গাতেই জুলাই লেখা যে স্তম্ভ সেটাই ভেঙে দিয়েছে। সো আওয়ামী লীগ যে নাই, তো এটা কারা ভাঙে? আওয়ামী লীগ তো এখন রাস্তায় নাই, তো কারা ভেঙে দিয়েছে? তো জুলাই চেতনা যদি আসলে আমরা রিয়েলি অর্থে ধারণ করতে চাই, তাহলে এটার প্রতিবাদ বোধহয় এই পাশে যারা আছেন ওনারাও করে। আমরা বলছি, আমি যেটা বলতে চাচ্ছি, জুলাই যদি আমরা আসলে ধারণ করি, সেটা ইনক্লুসিভ সোসাইটি ছাড়া সম্ভব নয়। আমরা যখন বলছি 14 সালে আওয়ামী লীগ একক ইলেকশন করেছে, 18 সালে তারা সবাইকে ডেকে এনে একটা প্রতারণার নির্বাচন করেছে, হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিল, 24-এ তারা নিজেরা নিজে ইলেকশন করেছে। এই যে ইলেকশনগুলা, এইগুলো যে সঠিক ইলেকশন ছিল না, সেটার প্রতিবাদই তো আজকের এই পরিস্থিতিতে তৈরি হয়েছে, এটা এমনি এমনি হয়নি। সো আমরা যদি আরেকটা পরিস্থিতি এভাবে তৈরি করি, উনি একটা রেফারেন্স দিয়েছিলেন, কেউ কি প্রতিবাদ করেছিল? হ্যাঁ, করেছিল, বহুজন করেছে, হয়তো উনি দেখেন নাই, আমি নিজে করেছি। 2018 সালে ভোটের রাতে
নাগরিক টিভির টকশোতে আমি বলেছি এগুলো একটা প্রতারণা নির্বাচন। সেই রাতের ভিডিও থাকলে অনেকে শুনতে পারেন, যে সবাই মেনে নিয়েছে তা নয়, কিন্তু আমরা আসলে অনেককে অনেক কিছু দেখিও না। কিন্তু আসলে হচ্ছে যে হারে আমরা প্রতিবাদ করার কথা ছিল সেটাও হয়নি। সেটা হয়নি বলে এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার এই নির্বাচনগুলোকে আপনারা কি প্রতিবাদ করেছিলেন কিনা। করেছে অনেকে, সেটা হয়তো তলিয়ে গেছে। কিন্তু বা তারা যেভাবে ক্ষমতায় চলে এসেছে, যেভাবে সরকারের সর্বত্র যে আওয়ামী লীগ ছাড়া দুনিয়াতে আপনি কারো চোখে দেখেন নাই, সেই রকম একটা পরিস্থিতিতে বাকি প্রতিবাদগুলো আপনাদের চোখে পড়ে নাই। এখন আমি পিএসসির স্তম্ভ ভাঙার কথা বললাম, আপনি দেখেন, আমি লিখে রাখেন, এই সরকার যদি চেঞ্জ হয় প্রথম যে জায়গায় আঘাত আসবে সেটা হচ্ছে গণভবনে যে করছে, জাদুঘর করছে, সেটাই কোটি কোটি টাকা দিয়ে যে এখন ব্যয় করছে, সেটাই প্রথম ভাঙবে। হ্যাঁ, এই কেন ভাঙবে তাহলে? আমরা যে ইনক্লুসিভ সোসাইটি থেকে আমরা যে একটা হিংসার সোসাইটিতে চলে গেছি, এই হিংসার সোসাইটি আমরা নির্বাচনের পরেও এটা থাকে যাবে। কারণ আমরা কিভাবে, আমি শুরুতেই বলছি, ডক্টর ইউনূস আমাদের এই ট্রেনটা মিস করেছেন। আমাদেরকে একসঙ্গে চলে যাওয়া এবং যারা অপরাধী তাদেরকে জেলে দেওয়া, শেখ হাসিনা সহ যারা এখানে অপরাধী মনে হচ্ছে তাদেরকে চরম শাস্তি দিয়ে এই যে দলটাকে নিয়ে রাজনীতি করার অধিকার দিয়ে সবাইকে সামনে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল, সেই সুযোগটা হয় নাই। এবং এখনো যদি সরকার চায় যে না, আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই, আমরা আগামীতে যারা নির্বাচিত হবে তাদেরকেও কেন কলঙ্কিত করবো? তারাও তো বড় গলায় বলতে পারবে না যে আমরা জনগণের রায়ে নির্বাচিত হয়ে এসেছি, আমরা একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে এসেছি। আপনি দেখেন, প্রশ্নটা যেন না ওঠে। আমি একটা সেকেন্ডে ঠিক করে দেবো। আপা বলছিল যে আওয়ামী লীগের লোকদের মধ্যে নাই, রিগ্রেট মেন্টালিটি নাই। যে আসলে আমি যদি বলি যে এই যে আওয়ামী লীগ আসলে রিগ্রেটে নাই, তারা মনে করছে যে তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটা একটা ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র গল্প বলেই তারা এটাকে চালিয়ে দিতে চাচ্ছে। তাদের অ্যাট্রোসিটিগুলো তারা আসলে স্বীকার করছে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি আবার খেয়াল করেন যে ভুল স্বীকারের কোনো আসলে সংস্কৃতিই নাই। জামাতের 10 জনকে রায় সাজা দিয়ে দিল, তারপরও আজ পর্যন্ত 54 বছর পরেও জামাত কি কোনো ভুল স্বীকার করেছে? তারা কি এর জন্য ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগও একই ঘটনায় বলছে, আমরা ক্ষমা ওই দিন চাইবো যেদিন এই দেশে আসবো এবং এই দেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে। এর বিরুদ্ধে আমি কি বলবো, আপনি কি বলবেন? তাহলে আপনার ন্যারেটিভ আপনি তৈরি করেন। তাহসিন রিয়াজ, একটু বলবেন নিষ্পাপ আওয়ামী লীগ সম্পর্কে। দেখেন, আমার কাছে আমি আজকের আলোচনাটাতে খুবই স্টনিজড, খুবই অবাক লাগছে আমার কাছে যে আমরা আসলে ঠিক এমন একটা প্রসঙ্গে আলোচনা করছি। আমার কাছে খুব চমৎকার একটা ব্যাপার মনে পড়লো। আমাদের জেনজিতে একটা টার্ম আছে, সেটাকে বলে টক্সিক রিলেশনশিপ। টক্সিক রিলেশনশিপটা কেমন জানেন? সেটা হচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কমে নেই। তো আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রিলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে, আমার কাছে মনে হচ্ছে শুনতে বারবার যে তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নাই। তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব। দেখেন প্রবলেমটা কোথায়, আমি একটু আপনাকে ডিটেইলি বলি। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে। কনস্টিটিউশনাল কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনি সন্ত্রাসবাদ করতে পারবেন না। এখন আমি আপনাকে ধরে ধরে বলি, বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলুণ্ঠিত হইতে দেখছেন কিনা? একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে, একরোখাভাবে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। আপনি বাংলাদেশে বাংলাদেশের 3টা ইলেকশনের পর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা? আপনি দেখছেন। ইউ আর দি লিভিং উইটনেস, আপনি দেখছেন। আমি যদি বলি আপনি বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হইতে দেখছেন, আপনি পিলখানা দেখছেন, আপনি শাপলা দেখছেন, আপনি অসংখ্য গণহত্যা আপনি দেখছেন। এটা উই আর দি লিভিং উইটনেস। এন্ড দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলুণ্ঠিত হইতে দেখেন নাই, আপনি আয়নাঘর দেখেন নাই, আপনি কি দেখেন নাই কিভাবে করে র‍্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয়, একটা মানুষকে মারতে 11টা বুলেট তারা খরচ করেছে। আপনি কি দেখেন নাই? এটা কারা করছে, কাদের নির্দেশে করছে? এই জবাবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের রিলেভেন্ট করতে হবে। আপনি কি দেখেন নাই 1,18,000 কোটি টাকা, যেটা আপনি ক্যালকুলেটরে আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না কিভাবে 1,18,000 কোটি টাকা লিখতে হয়। ইউ ইভেন নেভার নো। এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে। আপনি কি দেখেন নাই $240 বিলিয়ন
যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে সব কর্মকর্তা, আমি শেষ করি, আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে, আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ স্পষ্টত বাংলাদেশে 1600 মানুষ তো আপনি মানে লিস্টেড 1600 মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন। কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে, এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে, এই যমুনা টেলিভিশন সেই সময় কভার করছে। আপনি কি দেখেন না কিভাবে এই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল? আপনি এগুলো দেখেও যে এই যে স্পষ্ট সন্ত্রাস, এই সন্ত্রাসকে যখন আপনি ইলেকশনের প্রসেসে আসেন, আমার কাছে আরো বড় অবাক লাগে কখন জানেন? আওয়ামী লীগ এখন পর্যন্ত ইলেকশনে আসবে কিনা বলেন নাই, কিন্তু আনিস আলমগীর ভাইরা কিন্তু লম্বা সময় ধরে আওয়ামী লীগকে ইলেকশনে নিয়ে আসার জন্য কিন্তু তারা ন্যারেটিভ ডেভেলপ করছে। ভাই আমি একটু শেষ করি, আমাকে তো বেশি সময় দিচ্ছেন না, আমি একটু বলি। এটা প্রবলেমটা কোথায় জানেন? এটাকে বলে কি জানেন? এটাকে বলে ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং। দেখেন আমি খুব অবাক হলাম। আমি আনিস আলমগীর ভাইকে কিন্তু আমি রিসেন্টলি তাকে ফলো করি না। উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। 18 সালের ইলেকশনে, 24 সালের ইলেকশনে ওনার এই ভয়েস আমি নিজে শুনছি। উনি যে এই নির্বাচনের বিরোধিতা করছেন আমি নিজে শুনছি। বাট আমার কাছে খুবই অবাক লাগে যে আউট অফ নোওয়্যার ইন হুইচ পজিশন তিনি এত কিছু নিজের লিভিং উইটনেস হয়ে নিজের চ্যানেলে এগুলো প্রচার করে উনি এখনো বলেন যে আওয়ামী লীগকে যদি ইলেকশনে না আনা হয় সেটা নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে। ইনক্লুসিভ এবং আমি তো শেষ করি ভাই, বেশি সময় দেব আমাকে, একটা বিরতি বলছে।